বাংলাদেশ থেকে একটা বড় কে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, কি বললেন, आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আপনার আমার সবার প্রিয় শহীদ ওসমান হাদি, সেই ওসমান হাদির জন্য ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ভারতের কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করেছেন। তিনি বলছেন যে কাকে দিয়ে খুন করিয়েছেন আমি সেটা জানি, এবং তা প্রকাশ করলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। শরীফ ওসমান হাদি সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে বসেছেন কলকাতার সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং ওসমান হাদির হত্যাকাণ্ড সম্পর্কে কে জড়িত এই কথাগুলো তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন, অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দয়া করে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো। শরীফ ওসমান হাদি ভাইয়ের ঘটনায় জড়িত সরাসরিভাবে ভারত। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ঠিকই শুনেছেন, অবশেষে প্রমাণিত হলো ভারত জড়িত ছিল হাদির ঘটনায়। শরীফ ওসমান হাদিকে শেষ করতে কারা টাকা দিয়েছিল, কারা সেই ফয়সালকে হায়ার করেছিল, প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সে সমস্ত বিষয়ে কথা বলেছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মমতা ব্যানার্জির একটি বক্তব্যের পরে পুরো রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনা সমালোচনা আবার নতুন করে শরীফ ওসমান হাদির ঘটনায় নতুন একটা রহস্যের জট তৈরি হয়েছে। কে বা কারা টাকা দিয়েছিল সেই ফয়সালকে, হাদিকে শেষ করার জন্য কারা ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা করেছিল, মমতা ব্যানার্জি কি বলল সেটা আমরা শুনবো, তারপরে কথা বলবো। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, মমতা ব্যানার্জি বলেছে যে আমি সবই জানি, আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। বাংলাদেশে বড় একটা ঘটনা ঘটেছিল, কাকে দিয়ে ঘটনা হয়েছিল সবটাই জানি। অমিত শাহের উদ্দেশ্যে মমতা এই কথা বলে। এছাড়া মমতা ব্যানার্জি বলে যে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে যারা শেষ করেছে তাদের নাম পরিচয় সবই আমার জানা, সময় হলে সেটি প্রকাশ করব। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে মমতা ব্যানার্জি হাদি ভাইয়ের ঘটনাকে কেন্দ্র করে শরীফ ওসমান হাদির ঘটনা নিয়ে কি বলল, ভারতের কে বা কাহারা জড়িত সে বিষয়টি জানতে আরও কয়েকজনের প্রতিবেদন বিশ্লেষণ আমরা দেখার চেষ্টা করব। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো করে আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না বলতে করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি না, বলবো না দেশের স্বার্থে। কি বললেন, आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আপনার আমার সবার প্রিয় শহীদ ওসমান হাদি, সেই ওসমান হাদির খুনের জন্য ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ভারতের কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করেছেন, এবং তিনি বলছেন যে মমতা প্রশ্ন করতেছেন কাকে দিয়ে খুন করিয়েছেন, তো মমতা বলতেছেন যে আমি সেটা জানি, এবং তা প্রকাশ করলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। তিনি আরো বলেছেন যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দেশের স্বার্থে হাদির গ্রেপ্তারের বিষয়টি মমতাকে ফোন করে গোপন রাখতে চাপ দিয়েছিলেন বলে স্বয়ং মমতা অভিযোগ করতেছেন, এবং এর মাধ্যমে এই ওসমান হাদি
মৃত্যুর সঙ্গে ভারতীয় সরকার এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর যে ইনভলভমেন্ট, এটা নতুন করে আবার ফাঁস করে দিলেন স্বয়ং পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার কাছে আপনার আমার চেয়ে ঢের বেশি বেশি গোয়েন্দা ইনফরমেশন থাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে র তো নিজে বাংলাদেশে এসে নিজের হাতে কাজটা করেনি, নিশ্চয়ই এই র এর এজেন্ট হয়ে কাজ করছে ফয়সাল করিম এবং আলমগীর শেখ। দুপুর 2টা থেকে রাত 11:15 দেশের অভ্যন্তরে দীর্ঘতম পথ পাড়ি দিয়ে নেত্রকোনায় পৌঁছায় এবং সেখানে চোরাচালানের একটি পপুলার রুট ব্যবহার করে, যেখানে 2টা পাইপলাইন সুড়ঙ্গ আছে, সেই সুড়ঙ্গের ভিতর দিয়ে ওই পাশে পার হয়ে যায়। যেখানে হাদিকে 12ই ডিসেম্বর গুলি তার আধা ঘন্টার ভিতরেই দা ডিসেন্ট সর্বপ্রথম বলে যে এই দুজন হত্যাকারী আর কেউ নয়, তারা হচ্ছে যে ফয়সাল করিম এবং মোহাম্মদ আলমগীর শেখ, যারা কিনা হাদির নির্বাচনী টিমের সদস্য ছিলেন। কিন্তু তারপরেও আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারেনি। যেখানে বর্ডার বন্ধ হয়ে যায় 5টার পরে, সেখানে এই পাইপলাইন তাদেরকে 10টা থেকে 11টা এর ভিতর তাদেরকে এই ভারতের বর্ডার পার করিয়ে দেয়। এরপরে তো বাংলাদেশের পুলিশ একাধিকবার বলেছে যে গ্রেপ্তার হয়েছে তারা ভারতে, ভারত স্বীকার করে না, বলেছে না গ্রেপ্তার হয়নি। এবং শেষ পর্যন্ত এই মাস কয়েক আগে ভারত স্বীকার করলো যে গ্রেপ্তার হয়েছে এই ফয়সাল করিম এবং আলমগীর শেখ এবং তারা বর্তমানে কারাগারে আছে। আমার আসলে মনে হয় যে এই যে ফয়সাল করিম আলমগীর শেখ, তারা কি জানতো না জেল পরিণতি কি হবে, নাকি তারা এমন একটি দেশের কাছ থেকে আশ্বাস পেয়েছিল যে তোমাদের কিছুই হবে না, এই কারণে তারা এই কাজ করার সাহস পেয়েছিল? তারপর মোটরসাইকেলে আগারগাঁও, সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশা আমিন বাজার, তারপর মানিকগঞ্জের কালামপুর হয়ে একটা প্রাইভেট কারে সরাসরি ময়মনসিংহের হালুয়াঘাটের মূল ফিলিং স্টেশনের আগে ফিলিপ এবং সঞ্জয় নামের 2 ব্যক্তি ওদের গ্রহণ করে। দেখেন কত পরিকল্পিত। ফিলিপ তাদের সীমান্ত পার করে ভারতে পুট্টি নামের এক ব্যক্তির কাছে হস্তান্তর করে। এই দীর্ঘ পথে তাদেরকে ধরতে না পারাটা একটা ব্যর্থতা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা আসলেই নাকি ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর একটি সুপরিকল্পিত মিশন, যেটা অলরেডি ফাঁস করে দিয়েছেন মমতা বলতে চান যে এই আসলে ভারতের কেন্দ্রীয় সরকারই করিয়েছে এবং তিনি প্রকাশ্যে বলতেছেন কাকে দিয়ে। আমি সেটা জানি এবং প্রকাশ করলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না। সাংবাদিকরা বলতেছেন দিদি বলেন, উনি বলছেন না আমি বলবো না। কিন্তু আমাদের আর বুঝতে বাকি নাই যে তিনি তার কথাই বুঝিয়েছেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতাকে ফোন করে দেশের স্বার্থে হাদির গ্রেপ্তারের বিষয়টি গোপন রাখতে মমতাকে ফোন করেছিলেন। খুনিরা ভারতে যাওয়ার কয়েকদিন পরেই কিন্তু তারা গ্রেপ্তার হয়। তখন বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে হাদির হয়েছে, কিন্তু তখন সঙ্গে সঙ্গে ভারতীয় পুলিশরা অস্বীকার করে কিন্তু তারা করেছিল। গ্রেপ্তার করার পরে স্বয়ং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতাকে ফোন করে বলে গোপন রাখেন আমাদের দেশের স্বার্থে। মমতা রেখেছিলেন 12ই ডিসেম্বর হাদি, 18ই ডিসেম্বর বা 19শে ডিসেম্বর ফয়সাল করিম এবং আলমগীর শেখকে ভারত গ্রেপ্তার করে আবার মমতাকে ফোন করে বলে অমিত শাহ যেটা প্রকাশ করবেন না আমাদের দেশের স্বার্থে। গ্রেপ্তার করার পরে তারা ভারতীয় সরকারের পৃষ্ঠপোষকতাই ছিল সবকিছু, কিন্তু আবার নতুন নাটক সাজিয়েছে 8ই মার্চ বলতেছে যে এই ফয়সাল করিম এবং আলমগীর শেখ তারা ভারত থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করতেছিলেন বনগা সীমান্তে, সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়, এখন তারা কারাগারে আছে। তাহলে আগে গ্রেপ্তার করে আপনারা কেন গোপন রাখলেন? কেন মমতাকে ফোন করে বললেন যে প্রকাশ করবেন না? পরে আবার গত 8ই মার্চ কেন আবার গ্রেপ্তার দেখালেন? এবং কেন মমতা ভারতের কেন্দ্রীয় সরকারকে বলতেছেন কাকে দিয়ে সব জানি? এটা একটি বিরাট রহস্য এবং আমি মনে করি যে এটা আসলে কোনো কাকতালীয় ঘটনা না, এটা হচ্ছে একটি সুপরিকল্পিত হত্যা। বাইরের সরকার এবং বাইরের গোয়েন্দা সংস্থা জড়িত, যেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই একদম পুরোপুরি স্পষ্ট হলো। এখন দেখি আমাদের সরকার কি পদক্ষেপ নেয়। শরীফ ওসমান হত্যাকাণ্ড সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে বসেছেন কলকাতার সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি আজ সকালে একটি জনসভায় অংশগ্রহণ করে সেখানে এই মন্তব্য করেছেন এবং ওসমান হাদির হত্যাকাণ্ড সম্পর্কে কে জড়িত ফোন করেছিল এই কথাগুলো তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন। আর মমতা ব্যানার্জির এই বক্তব্যের পরে আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আরেকটি বিষয়ে মন্তব্য, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এই দুটি বিষয়ের যোগসূত্রতা আছে, একটির সাথে আরেকটি জড়িত আছে। চলুন আমরা দুটি বিষয় আস্তে আস্তে আলোচনা করি এবং গভীরে প্রবেশ করে বোঝার চেষ্টা করি কি হয়েছে। দীর্ঘদিন ধরে ওসমান হাদির যারা সমর্থক এদেশে, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের যারা লড়াকু সৈনিক, তারা ওসমান হাদি নিহত হবার পরে অত্যন্ত জোর দিয়ে দাবি করে আসছে যে
ভারত জড়িত আছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর প্রকাশ্য মদদে, প্রকাশ্য সহযোগিতায়, তাদের বিশাল ডিলিংস এর মাধ্যমে বাংলাদেশের কেউ এই কাজটি করে দিয়েছে, যার কারণে আজও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে কিন্তু বিচার হচ্ছে না। সেই সাগর রুনির মতো তদন্ত রিপোর্ট বারবার পিছাচ্ছে। এ পর্যন্ত সম্ভবত 149 বার পেছানো হয়েছে, কিন্তু আজ হোক কাল হোক উদ্ঘাটন হবেই হবে। এবং তারই একটা ইঙ্গিত কিন্তু মমতা ব্যানার্জি আজকে দিয়ে দিয়েছেন। তাহলে পরিষ্কার করে তিনি বললেন, যেদিন ওই ফয়সাল এবং আলমগীর মেঘালয় থেকে গ্রেপ্তার হলো, গ্রেপ্তার হবার সাথে সাথে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতা ব্যানার্জিকে ফোন দিয়ে বলেছিলেন যে দিদি খবরদার, এটা নিয়ে তুমি আর মাথাচাড়া দিও না, এটা নিয়ে তুমি আর কোনো নাড়াচাড়া করো না, এটা তুমি এইখানেই চেপে যাও, নামটা তুমি বলো না। আজ মমতা ব্যানার্জি তার উপরে যখন অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে, মমতা ব্যানার্জি হেরে যাবার পরে তৃণমূল এবং সেখানকার মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন নিষ্পেষণ শুরু হয়েছে, এইগুলো দেখে তিনি আর ঠিক থাকতে পারেন নাই, নিজেকে স্থির রাখতে পারেন নাই, তিনি এই কথাটি বলে ফেলেছেন। তবে তিনি কারো নাম বলেন নাই, কিন্তু মমতা ব্যানার্জি বলেছে যে বিয়ে করেছে আমি প্রত্যেকের নাম জানি, কারা এর সাথে জড়িত, কাকে দিয়ে করানো হয়েছে, প্রত্যেকের নাম আমি জানি, কিন্তু আমি নামটি বলছি না, সময় সুযোগ এলে অবশ্যই ভবিষ্যতে আমি এই নামটি প্রকাশ করে দিব। এবং তখন সাংবাদিকরা বলছে দিদি নামটি বলুন, নামটি বলুন। বলছে না, আমি যদি এই নামটি এখন উচ্চারণ করি তাহলে বাংলাদেশ উত্তাল হয়ে উঠবে, সুতরাং নামটি এখন বলছি না। তাহলে আমরা ধারণা করতে পারি ওসমান ডাকসুর নেতৃত্বে, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিদের নেতৃত্বে ভারতীয় দূতাবাস কিন্তু ঘেরাও করতে যাওয়া হয়েছিল, আপনাদের মনে আছে নিশ্চয়। তার মানে কি, এরা নিশ্চিত হয়েই কিন্তু সেখানে গিয়েছিল এবং এরা জানে এই কাজ ভারতীয় দূতাবাসের মাধ্যমেই ভারত সরকার বাংলাদেশের কাউকে, কোনো দালালকে, কোনো গাদ্দারকে দিয়ে এই কাজটি করিয়েছে, জানতো। এবং তাদের অভিযোগ কিন্তু পরিষ্কার, সেই অভিযোগেরই সত্যতা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল। মমতা ব্যানার্জি তার সত্যতা প্রমাণ করলেন। এখন মজার ব্যাপার একটা, মমতা ব্যানার্জি যখন এই বিস্ফোরক মন্তব্য ওপার থেকে করেছেন, ঠিক তার কিছুক্ষণ পরেই, অর্থাৎ আজ বিকেলে, মঙ্গলবার বিকেলে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি সচিবালয়ে কর্মকর্তাদের সাথে এক বৈঠকে সেখানে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তার এই বক্তব্যের ভিতরে পুরো ভারতকে তুষ্ট করার, রাজি করার, খুশি করার একটা ইঙ্গিত আমরা পেয়েছি। আসুন আগে সালাউদ্দিন আহমেদের বক্তব্যটা একটু শুনি। আপনারা যেটাকে বর্ডার কিলিং বলছেন সে সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানেন তাহলে খুশি হব। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোন রকমের কোনো অপরাধে জড়িত থাকে কেউ, ইললিগ্যাল ট্রেসপাস করে যায় কেউ, সেটা তারা কিভাবে অ্যাড্রেস করবে সেটা তাদের দেশীয় আইনে করবে। আচ্ছা, এই যে সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিলেন, সীমান্ত বিএসএফ কর্তৃক বাংলাদেশিদেরকে সীমান্তে, এটি কিন্তু আজকের বিষয় নয়, দীর্ঘদিন ধরে এই বিষয়টি চলে আসছে। এ ব্যাপারে অনেক বৈঠক হয়েছে, চিঠি চালাচালি হয়েছে, কথা হয়েছে, ওয়াদা করেছে, ওয়াদার বরখেলাপ বারবার হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই সীমান্ত নেই। কিন্তু আজ সালাউদ্দিন আহমেদ তিনি তার বক্তব্যের মাধ্যমে মূলত বিএসএফকে বা ভারতকে একটা দায় মুক্তি দিয়ে দিলেন। তিনি বললেন যে না, আপনি বর্ডার কিলিং বলার আগে বর্ডার কিলিং সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি যদি জানেন, সাংবাদিকদের বলছে যে আপনারা যদি বর্ডার কিলিং সম্পর্কে বিস্তারিত জেনে কথা বলেন তাহলে আমি খুশি হব। তিনি বর্ডার কিলিং এর একটা সংজ্ঞা দিয়েছেন, বলছেন যে তাদের দেশের ভিতরে বা সীমানার ভিতরে অথবা আমাদের সীমানার ভিতরে কেউ যদি অপরাধ সংগঠিত করতে যেয়ে মারা যায় তাহলে এটাকে তো বর্ডার কিলিং বলা হয় না। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কি বুঝাতে চান এটি কিন্তু এদেশের মানুষ বোঝে। তিনি মূলত তার এই বক্তব্য দুইটা কারণে তিনি এই বক্তব্য দিয়েছেন বলে ধারণা করা হয়। নাম্বার ওয়ান, মমতা ব্যানার্জি যে হুঁশিয়ারিটি ওপার থেকে উচ্চারণ করেছেন যে আমরা প্রত্যেকের নাম জানি, কাকে দিয়ে এই কাজটি করিয়েছেন, অমিত শাহকে উদ্দেশ্য করে বলেছেন কাকে দিয়ে আপনি এই কাজটি করেছেন আমরা সব জানি, আমি প্রত্যেকের নাম জানি, আমি নাম বলে দেব। হয়তো হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রীর ভিতরে কোনো ভয় বা কম্পন শুরু হয়েছে, তিনি হয়তো আগাম কোনো ঝড়ের বার্তা তিনি বুঝতে পেরেছেন, তিনি কোনো সতর্ক সংকেত হয়তো তিনি পেয়েছেন, যার কারণে তিনি আগেই একটু তোষামত করে নিলেন, একটু তেল মর্দন করে নিলেন
যাতে তারা একটু শান্ত হয়, ওই নামটা যেন আর উচ্চারিত না হয়। কারণ হয়তো এইখানে এমন কারো নাম চলে এসেছে যে নামটি স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য অথবা বিএনপি সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর পরিস্থিতির দিকে ঠেলে দেবে। সুতরাং এই সুযোগে তিনি ভারতকে একটু তৈলমর্দন করে বর্ডার কিলিং সম্পর্কে তাদেরকে দায় মুক্তি দিয়ে তিনি ওইখানে একটু ছুরি ফেললেন, বা একটা ইঙ্গিত তিনি ওখানে দিলেন যে আমরা তোমাদের পাশে আছি, চুপ থাকো, কথা বলো না। আর নাম্বার 2 হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য তিনি তার নিজ দায়িত্ব পালন করতে হয়তো চরমভাবে ব্যর্থ হচ্ছেন। এক্ষেত্রে তার আর কোনো কিছুই করার নাই। এই বর্ডার কিলিং বন্ধ করতে তার যে প্রচেষ্টা ছিল সবকিছুই শেষ করে ফেলেছেন। এইখানে তিনি গুনে পড়ে দেখেছেন এর আগে যারা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তারাও কিছু করতে পারে নাই, তিনিও কিছু করতে পারবেন না। সুতরাং কিছু করতে পারবেন না মানে আলটিমেটলি দায়টা যখন তার ঘাড়ে এসে পড়বে তখন তো এই দায়টা অবমুক্ত করতে হবে। সেই দায় মোচন থেকে, দায় এড়ানোর তাগিদেই তার উপরে যাতে কোনো দায় দায়িত্ব না আসে, কোনো দোষ না আসে, সুতরাং তিনি আগে ভাগেই বলে দিলেন যে এটি আগে আপনাদেরকে বুঝতে হবে, এটি বর্ডার কিলিং নয়, এখানে বর্ডার কিলিং হচ্ছে না। পরিষ্কার করে কিন্তু বলে দিয়েছেন বর্ডার কিলিং হচ্ছে না। অথচ ফেলানির লাশ যখন কাঁটাতারে ঝুলেছিল ওইটা কি বর্ডার কিলিং ছিল না? ওটা কি অপরাধ সংগঠন করতে গিয়ে স্বর্ণাদাস সবই কি ওই দেশে অপরাধ সংগঠিত করতে গিয়ে এদেশের জনগণ নিহত হয়েছে? এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী আপনি নিজেই দীর্ঘদিন জোরপূর্বক অপহরণের শিকার হয়ে, যদি আপনার বক্তব্য সঠিক হয়ে থাকে, আপনি সেখানে আপনাকে পাচার করে দেওয়া হয়েছিল, পাঠিয়ে দেওয়া হয়েছিল, আপনাকে কি সেই দেশের আইন আদালত এগুলো মোকাবেলা করতে হয় নাই? তাহলে এই আইন কানুন কেন? যদি কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করে থাকে বা অপরাধ সংগঠন করে থাকে তাহলে তো সেখানে তার আইন কানুন আছে, সেই আইনের ভিতর থেকে তার বিচার হবে, যেটি আপনার ক্ষেত্রে হয়েছিল। পৃথিবীর কোন দেশে এই আইন আছে যে কেউ একজন অন্য দেশের ভিতরে ঢুকলেই তাকে সাথে সাথে গুলি করে মেরে ফেলতে হবে? আছে? সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য কাকে খুশি করার জন্য এবং কার মুখ বন্ধ করার জন্য, এটি বুঝতে আমার মনে হয় খুব বেশি জ্ঞানী হবার দরকার নেই। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে কি মনে হয় জানাবেন মন্তব্যের ঘরে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর নিজের প্রথম রাজনৈতিক কর্মসূচিতেই মমতা এমন এক বোমা ফাটিয়েছেন যা শুধু পশ্চিমবঙ্গ নয় বরং পুরো বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক সমীকরণকে নাড়িয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবি যদি সত্য হয় তবে এটি সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে ওসমান হাদি সরাসরি জড়িয়ে আছে ভারতীয় আধিপত্যের নগ্ন আস্ফালন। যে তরুণ নেতা বাংলাদেশের রাজপথে দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিলেন তাকে কি খুব সুপরিকল্পিতভাবেই সরিয়ে দেওয়া হয়েছে? আর সেই খুনিদের রক্ষা করতেই কেনই বা স্বয়ং অমিত শাহকে ফোন করে হস্তক্ষেপ করতে হলো? এই প্রতিবেদনটিতে আমরা এই রুদ্ধশ্বাস রাজনৈতিক থ্রিলার এবং ভূরাজনৈতিক চক্রান্তের প্রতিটি পাতা উল্টে দেখব। মঙ্গলবার 2 জুন 2026 কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় আয়োজিত তৃণমূল কংগ্রেসের এক কর্মসূচিতে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে চরম ভরাডুবির পর এটি ছিল তার প্রথম বড় কোনো সমাবেশ। দলের ভেতরে চরম কোন্দল, 80 জন বিধায়কের মধ্যে 60 জনেরই বিদ্রোহী হয়ে ওঠা এবং ধর্ণা কর্মসূচিতে মাত্র 6 জন বিধায়কের উপস্থিতি, সব মিলিয়ে মমতা ছিলেন চরম কোণঠাসা। ঠিক এমন এক খাদের কিনারায় দাঁড়িয়ে তিনি রাজনৈতিক ফায়দা তুলতে বা কেন্দ্রকে চাপে রাখতে যে তাসটি খেললেন তা ছিল এক কথায় অকল্পনীয়। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নাম উল্লেখ না করলেও অত্যন্ত স্পষ্টভাবে বাংলাদেশের একটি সারা জায়গাকে ইঙ্গিত করে বলেন, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের STSF অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করেছিল। জানিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছিল। আমি অন্য দেশের কথা বলছি না, আমার সেই অধিকারও নেই, কিন্তু আমি যেটা বলতে চাইছি তা হলো মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। বাংলায় আসার পর আমাদের STF তাদের ধরে ফেলে। এটা আমাদের রাজ্য পুলিশের কৃতিত্ব। কিন্তু থ্রিলারের আসল ক্লাইম্যাক্স শুরু হয় ঠিক এরপরই। মমতা দাবি করেন, রাজ্য পুলিশ যখন খুনিদের গ্রেফতার করে তখন দিল্লির সাউথ ব্লক থেকে সরাসরি ফোন আসে তার কাছে। মমতা বলেন, কিন্তু তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে আমাকে ফোন করে জানিয়েছিলেন, আপনি রাজ্য পুলিশকে জানিয়ে দিন এই গ্রেফতারের খবরটা যেন কোনোভাবেই বাইরে না যায়, কারণ এটা দেশের ব্যাপার। অমিত শাহকে উদ্দেশ্য করে মমতা সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, কাকে দিয়ে করিয়েছিলেন?
কার কার নাম বেরিয়েছিল। আজকের সরকার পরিবর্তন হলেও আমি কিন্তু সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথার ভান্ডার, তথ্যের ভান্ডার। এতদিন আমি এসব বলিনি, কিন্তু আজকে অত্যাচারে শেষ সীমায় গেছে বলে আমাকে মুখ খুলতে বাধ্য হতে হয়েছে। আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। আমি বাংলাদেশকে ভালোবাসি, দেশের স্বার্থে ওই নাম আমি বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় নাম না বললেও দুই বাংলার রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষের বুঝতে বাকি নেই যে তিনি কার কথা বলেছেন। তিনি স্পষ্টতই বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম বীর নেতা এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ ওসমান বিন হাদির কথা স্পষ্টভাবে ইঙ্গিত করেছেন। ওসমান হাদি ছিলেন বাংলাদেশের তরুণ প্রজন্মের এক অকুতোভয় কণ্ঠস্বর। ভারতীয় আধিপত্যবাদ এবং পতিত আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। 2025 সালের 12 ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় মসজিদ থেকে বের হওয়ার সময় মোটরসাইকেলে আসা আত্মাইরা তাকে মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে 15 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে 18 ডিসেম্বর মাত্র 32 বছর বয়সে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার এই মৃত্যু পুরো বাংলাদেশ জুড়ে এক তীব্র শোক এবং ভয়ঙ্কর ক্ষোভের জন্ম দেয়। ছাত্র জনতার রাজপথে নেমে আসে এবং দেশের বিভিন্ন স্থানে ভারতীয় হাইকমিশন এবং ভিসা সেন্টারগুলোর সামনে তীব্র বিক্ষোভ প্রদর্শিত হয়। তদন্তে বেরিয়ে আসে সরাসরি যুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখ, তারা দুজন কট্টর আওয়ামী লীগ ক্যাডার। ঘটনার পরপরই তারা অত্যন্ত সুকৌশলে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায়। 2026 সালের 8 মার্চ ভারতীয় স্পেশাল টাস্ক ফোর্স STF পশ্চিমবঙ্গ সীমান্ত সংলগ্ন একটি গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। বলা হয়ে থাকে এই গ্রেফতারের পেছনে ভূমিকা ছিল মমতা ব্যানার্জির। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মতলার এই বক্তব্য যদি বিশ্লেষণ করা হয়, তবে একটি হাড় হিম করা সত্য চোখের সামনে ভেসে ওঠে। বাংলাদেশ পুলিশের তদন্ত, STF এর গ্রেফতার এবং মমতার দাবি সবগুলো বিন্দু এক করলে স্পষ্ট হয়ে যায় যে ওসমান হাদি সাধারণ কোনো রাজনৈতিক কোন্দলের শিকার হননি, তিনি শিকার হয়েছেন এক বিশাল ভূরাজনৈতিক মাস্টার প্ল্যানের। মমতা যখন বলেন অমিত শাহ তাকে ফোন করে বলেছেন খবরটা যেন বাইরে না যায়, তখন এটি পরিষ্কার যে ভারত সরকার বা মোদি অমিত শাহ প্রশাসন এই কেন? কারণ ওসমান হাদি ছিলেন সেই তরুণ নেতা যিনি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনকে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি দেশের মানুষকে জাগিয়ে তুলেছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে। আর ঠিক এই কারণেই দিল্লির ইশারায় তাকে দুনিয়া থেকে সরে দেওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য অনুযায়ী এই খুনের নির্দেশদাতাদের তালিকায় এমন কিছু নাম আছে যা প্রকাশ পেলে সত্যিই বাংলাদেশ উত্তাল হয়ে যাবে এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চরম ফাটল ধরবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বোঝা যায় মোদি, অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শুধু বাংলাদেশ ইস্যুতেই কথা বলেননি, তিনি কথা বলেছেন তার নিজের দলের অস্তিত্ব নিয়েও। বিধানসভা নির্বাচনে হারের পর তৃণমূল কংগ্রেস এখন আক্ষরিক অর্থেই খাদের কিনারায়। দলের ভেতরে চরম বিদ্রোহ। দিল্লির বিজেপি সরকার কলকাঠি নেড়ে তৃণমূলকে ভেঙে দেওয়ার চক্রান্ত করছে বলে তিনি অভিযোগ করেন। পুলিশ দিয়ে দলীয় বিধায়ক এবং কাউন্সিলরদের ভয় দেখানোরও অভিযোগ করেন তিনি। মমতা বলেন, যাদের জন্য সারা জীবন করেছি তারাই আজ গাদ্দারের সঙ্গে লাইন দিয়েছে। যারা আজকে তৃণমূলকে ভাঙার জন্য গাদ্দারি করছে, ভগবান যেন তাদের সুমতি দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরক দাবির পর বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক মহলের উপর এক বিশাল চাপ তৈরি হয়েছে। শহীদ ওসমান হাদির রক্ত কেবল ঢাকার রাজপথেই শুকিয়ে যায়নি, তার রক্তের দাগ আজ দিল্লির সাউথ ব্লক পর্যন্ত পৌঁছে গেছে। যে তরুণ নেতা চা সিঙ্গারার আড্ডায় বসে সাধারণ মানুষের অধিকারের কথা বলতেন, যিনি বিশ্বাস করতেন রাজনীতি নয় মানুষকে ভালোবাসতে হবে, তাকে আজীবন স্তব্ধ করে দেওয়ার এই চক্রান্তের বিচার কি বাংলাদেশ কখনো পাবে? ভারত যদি সত্যি এই খুনিদের আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে এবং স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের আড়াল করার চেষ্টা করে থাকেন, তবে তা একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের জন্য চরম অবমাননাকর। এখন দেখার বিষয়, মমতার এই বোমা ফাটার পর বাংলাদেশ সরকার খনিদের দেশে ফিরিয়ে এনে এবং এর পেছনের আসল মাস্টারমাইন্ডদের খুঁজে বের করে শহীদ হাদির আত্মাকে শান্তি দিতে পারে কিনা। অন্যথায় এই ভূরাজনৈতিক চক্রান্তের কাছে হয়তো আবারও হেরে যাবে বাংলাদেশের সার্বভৌমত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় তার এই বক্তব্যের মাধ্যমে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টার্গেট করেছেন। তিনি সরাসরি মোদীকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কাকে দিয়েছিলেন? আর এই শিকার হয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সাধারণ রাজনৈতিক ব্যক্তি নন। তিনি পশ্চিমবঙ্গের দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রী ছিলেন এবং রাজ্য প্রশাসনের নারী নক্ষত্র তার নখদর্পণে। তাই একজন সাবেক মুখ্যমন্ত্রীর মুখ থেকে যখন এমন কথা বের হয়, তখন তার ওজন কিন্তু অনেক। তিনি যখন প্রকাশ্যে আঙুল তুলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের দিকে খুনের ইঙ্গিত করেন, তখন আর বুঝতে বাকি থাকে না যে শহীদ শরীফ ওসমান হত্যাকাণ্ডের পেছনে কত বড় আন্তর্জাতিক গেম প্ল্যান কাজ করেছে।
আজকের ভিডিওতে আমরা সেই লোমহর্ষক গেম প্ল্যান এবং বাংলাদেশের ভেতরের কিছু গাদ্দার বা সহযোগীদের নিয়ে আলোচনা করব, যাদের ব্যবহার করে ভারতের ইন্ধনে এই দেশপ্রেমিক নেতাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ মোদী সরকারের এমন কিছু নোংরা ষড়যন্ত্রের কথা আজ আপনারা জানতে পারবেন যা শুনলে আপনার রক্ত টকবক করে ফুটতে বাধ্য। দর্শক, একটু পেছনের দিকে তাকালে আমরা দেখব 24 ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর যে কয়জন তরুণ নেতা ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসী নীতির বিরুদ্ধে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেছিলেন, তাদের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন অন্যতম। বাংলাদেশের রাজনীতিতে ভারতের নগ্ন হস্তক্ষেপ হত্যা থেকে শুরু করে প্রতিটি বিষয়ে তার কণ্ঠ ছিল বজ্রের মতো কঠিন। স্পষ্টতই তিনি নরেন্দ্র মোদী সরকারের রক্তচক্ষুশূলে পরিণত হয়েছিল। ভারতের নীতি নির্ধারকদের কাছে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে হাদিকে না থামালে বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তারের পথে অনেক বড় কাঁটা হয়ে থাকবেন তিনি। তাই ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং তাদের এদেশীয় দোসরদের যৌথ পরিকল্পনায় সাজানো হয়। ঘটনাটি ঘটেছিল গত বছরের 12 ডিসেম্বর। প্রকাশ্য দিবালোকে রাজধানীর প্রাণকেন্দ্র পল্টনে গুলি করা হয় শরীফ ওসমান হাদিকে। দিন দুপুরে এমন দুঃসাহসিক হামলা প্রমাণ করে যে খুনিদের পেছনে কত বড় শক্তিশালী মহলের হাত ছিল। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে টানা কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 18 ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিরবিদায় নেন এই অকুতভয় তরুণ নেতা। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তখন জানা যায় কিলিং মিশনে অংশ নেওয়া প্রধান খুনি ফয়সাল এবং তার সহযোগীরা অত্যন্ত সুকৌশলে সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছে ভারতে। বাংলাদেশ থেকে পালিয়ে তারা প্রথমে আশ্রয় নিয়েছিল ভারতের মেঘালয় রাজ্যে। এটা স্পষ্ট যে মেঘালয়ে তাদের জন্য আগে থেকেই সেফ হাউস তৈরি করে রাখা হয়েছিল। এরপর সেখান থেকে তারা প্রবেশ করে পশ্চিমবঙ্গে, কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। এই গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই দুই দেশের রাজনীতিতে শুরু হয় তুমুল উত্তেজনা। কিন্তু আসল রহস্যের জন্ম তো ঠিক এখানেই। রাজ্য পুলিশের এসটিএফ যখন ওই খুনিদের ধরে ফেলে, তখন আসামিদের রিমান্ডে নিয়ে কঠোর জিজ্ঞাসাবাদ করা হয়। আর সেই জিজ্ঞাসাবাদেই বেরিয়ে আসে এমন সব রাঘব বোয়ালদের নাম যা শুনে খোদ কলকাতা পুলিশের চোখ কপালে উঠে যায়। আর ঠিক তখনই ঘটে সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি। মমতা বন্দ্যোপাধ্যায় তার জনসভায় প্রকাশ্যে জানিয়েছেন, খুনিদের মুখ থেকে নামগুলো বেরিয়ে আসার পরপরই তার কাছে সরাসরি ফোন আসে দিল্লির সাউথ ব্লক থেকে। ফোন করেছিলেন খোদ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মোদীর ডান হাত অমিত শাহ। মমতা দাবি করছেন অমিত শাহ নিজে তাকে ফোন করে অত্যন্ত কড়া ভাষায় বলেছিলেন, আপনি আপনার পুলিশকে বলে দিন এই নামগুলো যেন কোনোভাবেই বাইরে না যায়, কারণ এটা দেশের ব্যাপার। দর্শক, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। সেই খুনিরা ভারতে পালানোর পর যখন ধরা পড়ে, তখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কেন তাদের বাঁচাতে বা আসল নির্দেশদাতাদের নাম আড়াল করতে এতটা মরিয়া হয়ে উঠবেন? কাকে দিয়ে এই হয়েছিল? কেন অমিত শাহ এই বিষয়টি ধামাচাপা দিতে চাইলেন? এর মানে কি এই নয় যে শরীফ ওসমান হাদি সরাসরি নরেন্দ্র মোদীর কোনো না কোনো গভীর যোগসাজশ রয়েছে? তারা কি ভয় পাচ্ছিল যে খুনিদের জবানবন্দিতে দিল্লির ব্লু প্রিন্ট ফাঁস হয়ে যাবে? ভারতের ইন্ধনে এবং বাংলাদেশের ভেতরের কিছু কুলাঙ্গার সহযোগীদের মাধ্যমে যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এটা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই পরিষ্কার। নরেন্দ্র মোদী এবং তার সরকার সরাসরি কোনোভাবে এড়াতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান। শরীফ ওসমান হাদির ঘটনায় এখন আবারও নতুন রহস্যের জট তৈরি হলো মমতা ব্যানার্জির এই বক্তব্যের পরে। এখন জানার অপেক্ষায় আছি যে আসলে ভারতের কারা কিংবা কার নির্দেশে শরীফ ওসমান হাদিকে শেষ করা হয়েছে সেই বিষয়টি, সেই ব্যক্তির নামটা আমরা জানতে চাই। এবং দীর্ঘদিনের যে একটা গুঞ্জন কিংবা আলোচনা, যে একটা দাবি, মানুষ যে বলছিলই শুরু থেকেই যে এর পেছনে ভারত জড়িত আছে সরাসরিভাবে, সেটি আজকে সুস্পষ্ট হয়ে গেল। স্পষ্ট হয়ে গেলাম আজকে মমতার এই বক্তব্যটি শোনার পরে। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী। তিনি যখন হাদি ভাইকে মারা হয় তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি যখন দাঁড়িয়ে বলছেন যে শরীফ ওসমান হাদিকে যারা শেষ করেছে তাদের সবাইকে তিনি জানে এবং সেই বিষয়ে তিনি সমস্ত বিষয় ক্লিয়ার করতে চান, তখন তো এটি স্পষ্ট যে এর পিছনে ভারতের প্রভাবশালী কোনো ব্যক্তি জড়িত কিংবা রাজনৈতিক কোনো মহল জড়িত রয়েছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, অবশ্যই অচিরেই সব কিছু প্রকাশ্যে আসবে আশা করছি।
ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করার অনুরোধ জানাবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট সংবাদ আপনাদের কাছে পৌঁছায় সকলের আগে। আল্লাহ হাফেজ।